মুখ্যমন্ত্রীকে সবাই দুর্নীতিগ্রস্ত জানে, চোর জানে, তোষণবাজ জানে, ধর্ষকদের রক্ষাকর্তা বা কর্ত্রী জানে। আমরা নানাভাবে বলেছি তিনি গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখেন। তিনি 14 বছর শাসন করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি কৃষকের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক সেতু, ইরিগেশন, সামগ্রিকভাবে এই রাজ্যের যে 60টি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, প্রায় 11 কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য, সেই রাজ্যের 8 মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে, এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি কি কি উন্নয়ন করেছেন, আরো কি করতে চান আগামী 6 মাস ধরে, এইসব কথা মানুষ শুনতে চায়। মানুষ শুনতে চায় যে 540 কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে 16 সাল থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ জমি চাওয়া সত্ত্বেও জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায়। 2014 থেকে 2024 এই 10 বছরে রাজারহাট, নিউ টাউন সহ প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি হলো কেন? যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে 7%। মানুষ জানতে চায়, ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন? মানুষ জানতে চান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের, বিশেষ করে বিরোধী দলনেতাকে কেন 86 বার হাইকোর্টে গিয়ে 4 বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয়। মানুষ জানতে চায় 26,000 বাঙালি তারা চাকরিহারা হলেন কেন? 32,000 প্রাইমারি শিক্ষক তারাও বাঙালি, তাদের আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন? তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন। দুর্ভাগ্যজনক সত্যি, কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া, 2-1টা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম। তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন, তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান, তা আমি সেটা ছেড়েই দিলাম। তারাও দেখাচ্ছেন। আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই, আমি চ্যানেলের নাম বলতে চাই না, আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন। অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা? আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন, নন, নন। কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোন বিশ্লেষক বা কোন রাজনৈতিক নেতা নেত্রীর চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএএ আইনে বলা হয়েছে, যার রুল
2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে, তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্লিজ টুইটটা দেখান আপনারা, এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখুন। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়। যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন, প্রথম দেখান ওনার টুইট। এটাতে কি দাবি করেছিলেন? উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে। মহিলার নাম সাজনুর পারভিন। তিনি অভিযোগ করেছিলেন তার 2 সন্তানকে জোর করে মঙ্গলম হসপিটালের কাছে একটি পার্কে নিয়ে যায়, জোরপূর্বক আটক করে 25,000 টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয়। দেখুন সিসিটিভি ফুটেজ, দিল্লি পুলিশের জারি করা সিসিটিভি ফুটেজ দেখেন। আমাদের অন্য কোনো কাপড় আছে না কিছু আছে বাচ্চাদের, দেখো কেমন মারেছে। এটা আমার বউ। বাপি খান তৃণমূল নেতা, উনার আত্মীয়, উনি এই ড্রামার মশলা দিয়েছেন মিথ্যুক মমতাকে, গুজব রটানোর মাস্টার মমতাকে। দেখুন, আর রামপুরহাটের একটি সাংবাদিক এটাকে
পোস্ট করেছেন। দেখুন সিসিটিভি ফুটেজ, দিল্লি পুলিশের ডিসির সিসিটিভি ফুটেজ দেখান, দেখুন সিসিটিভি ফুটেজ। জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা, দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট। এত বড় মিথ্যাবাদী, ফ্রড, 420 চিটিংবাজ, ফেরেববাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন, এটা বাংলা বাঙালির কাছে লজ্জা। ঠিক আছে, এটা দেখতে খারাপ লাগছে। চলুন, নাটকের ড্রামা রেডি হচ্ছে বাপ্পি খানের নেতৃত্বে। পারে বটে, সেই স্পেশাল কমিউনিটি, ভোট ব্যাংক, অ্যাপিজমেন্ট। ডিসি সাউথ দিল্লি। साउंड नहीं, साउंड बढ़ाओ, दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे साउंड तक जैसी ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट की। सीट एक तो बाइट दो 24-25 को बताया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को सस्पेंड किया गया। जैसी ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस साउंड तक लो। पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजीवन परवीन है, मुख्तार खान, और ये मजबूर नगर, वेस्ट विनोद नगर में रहती है। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो उन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10-10:30 बजे इनके घर पर 4 पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए, इनको लेके गए और किसी सिक्योरिटेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10-10:30 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेज इसमें क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया, उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। धन्यवाद। এরপরে আমাদের আমি একটা এক্সে দিয়েছিলাম কালকে, ওইটা একটু এক ঝলক দিয়ে দিন, ডিটেলস দেওয়ার দরকার নেই। আর আমাদের পার্টি বিজেপি বেঙ্গলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল, ওটাও দিয়ে দিন। হ্যাঁ, নেক্সট পার্টিটা দিয়ে দাও এক ঝলক।
আমি এই প্রসঙ্গে বলিনি। আমি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। তিনি এফআইআর করবেন, আমাকে জানিয়েছেন কন্টাক্ট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী, যে তিনি আজকে এইচএম এর ভাষণ আছে, অনারেবল এইচএম এর, তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন। এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে, এটা আমরা আশা করব। আমি এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমি দুটো ইলেকশন কমিশন রিলেটেড এবং ভোটার লিস্ট রিলেটেড দুটো বিষয় আপনাদের সামনে আনছি। ফার্স্ট হচ্ছে, আপনারা জানেন যে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আজ থেকে 3 মাস আগে এগরার যিনি এসডিও আছেন, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, 84 জন আইসিডিএস এবং আশা কর্মীকে বিএলও করেছিলেন এগরার এমএলএ তরুণ মাইতির সঙ্গে বসে। আমি এ তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সিইসি মিস্টার গণেশ কুমারজি কপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম। তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলওপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে, অর্থাৎ সত্য প্রমাণিত হয়। ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগরার ওই ডাটাকে সামনে রেখেই তারা করতে বাধ্য হন। করেছেন আমি বলবো না, করতে বাধ্য হন। তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পার্মানেন্ট নেচারের এমপ্লয়িরা তারাই হবেন বিএলও যে বুথে, মানে প্রত্যেকটি বুথে দেশের, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। এবং যেখানে কোনো বুথে, সংশ্লিষ্ট বুথে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না, সেখানে ইআরও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে, প্রথমটাকে বলা হয় 1.1, দ্বিতীয়টাকে বলা হয় 1.2। যেহেতু পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি নেই, তাহলে 1.2-তে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন, কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও বা অ্যাডিশনাল ইআরও এবং ডিআরওদের। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 99,000 বুথ এবার হচ্ছে, 80,500 ছিল, 1200 করে ধরে 45,000 বুথে বিএলওদের নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডিইআরও অর্থাৎ ডিএমরা। এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি, আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলওর তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায়। অন্যদের দেবেন কিনা অন্য কথা, আমরা চাই। আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল স্টেট পার্টি, তা আপনারা সবাইকে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকার সত্ত্বেও
আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি, 1.2-তে চলে গেছেন, একটা আন্ডারটেকিং দিয়েছেন। এই বিডিওরা, এসডিওরা, ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আরই জাপ্তা আছে, আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি, অত সহজে এবারে হবে না। ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি। 72 নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট, পোলিং স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল, রুম নাম্বার 2। বিএলওর নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা নয়, দ্বিতীয়টা আছে মনীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ, দীপান্বিতা মজুমদার, প্যারা টিচার। এইসব জায়গায় পার্মানেন্ট এমপ্লয়ি আছে। ধরুন এটা বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারা টিচার এদেরকে দিয়েছে। জয়নগর 2, আপনার মনিরহাট পঞ্চায়েত 2 জন বিএলও করেছে, মোস্তাকিন সর্দার, সরজিৎ লস্কর। এই 2 জন পার্মানেন্ট এমপ্লয়ি নয়, অথচ এই বুথে আপনার পার্মানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার আজিজুল শেখ রয়েছেন সেম বুথে। একই ঘটনা করেছে কুলতলি এসিতে। আরেকটা জায়গায় সরজিৎ সরকার লস্কর যে বুথে, সেখানে হাসিবুল হক নামে একজন পার্মানেন্ট টিচার রয়েছে। তার মানে পার্মানেন্ট টিচার বা এমপ্লয়ি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে আপনার করা হয়েছে প্যারা টিচার এবং পার্ট টাইমারদেরকে করা হয়েছে। এই একইভাবে আমাদের উত্তরকাঁথি বিধানসভা, পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে আপনার একাধিক বিদ্যালয়ে এই জিনিস করা হয়েছে, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও পিছনে দিয়েছো কেন? আর এটা অন্য সাবজেক্ট, এটা নয়। আমি এই পয়েন্টটা শেষ করি। এই বিএলওতে আমাদের যে অভিযোগ, সেটা হচ্ছে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও পার্ট টাইমার, প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে। আমরা বহরমপুর এসি, উত্তরকাঁথি এসি এবং বারুইপুর পূর্ব এসি, জয়নগর এসি, এগুলো আজকে স্যাম্পল দিলাম। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা, এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও
বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। আমরা এই বিষয়টা প্রথম আপনাদেরকে আজকে জাস্ট তুলে ধরলাম। আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না। হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন, নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 137 এসি। এটা আমি দিয়ে দিলেই ভালো, আপনার কার্ড নম্বর গুলো আছে। এইটা দেখুন, এটা হচ্ছে ফেক ভোটার, অস্তিত্বহীন। মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়, ইলেকশন কমিশন এদের কাটতে চায়, বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায়, আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায়। দেখুন, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 137 বারুইপুর পূর্ব, ফেক লিস্ট। হ্যাঁ দুটো পেয়েছি আমরা, 294টাই পাবো। এ তো সবে শুরু। আপনার দুটো বিলে 118 জন মতো আছে, এটাতে 38 জন আছে। এবারে দেখুন 206 ময়না, এটা আপনাদের দিয়ে দিচ্ছি, জেরক্স করে দিই। 206 ময়না। এবং আশ্চর্য হয়ে যাবেন, গোটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, প্রমোটি ডাব্লিউবিসিএস। The chief secretary completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. দুটোতেই ডিএমডিসি, দে আর প্রমোটি ডাব্লিউবিসিএস। তারা অ্যাডমিট করেছে যে আমি ছুটিতে ছিলাম, ওসি ইলেকশন তুলে দিয়েছে। এবং আমার কাছে খবর আছে, আমি দাবিও করছি, এই দুজন ইআরও কে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডেড রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সোফার মাই নলেজ। সোর্স তো আমি বলবো না। এদের এক্সিস্টেন্স নেই। কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন, নাম কাটতে দেব না, এদের নাম থাকতে দেব না। আপনাকে পরিষ্কার বলছি, বিজেপি আমরা, উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল। আমরা বিটিম সিকিম নই। এই করে আপনি ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভোট দেয়নি। 11 সালে দিয়েছিল, তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি। 19 সাল থেকে 21, 24 কোন ইলেকশনে আপনি ভোট পাননি। আপনি এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার, মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন, ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন, খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন, রোটেশনে করিয়েছেন। এবং আমরা
ক্রমশ আপনাদেরকে এই ভুয়া ভোটারের তালিকা ক্রমশই আমরা প্রকাশিত করতে থাকব। আর এই দুটো কপি পাবলিক ডোমেনে আনার জন্য ফটোকপিও নিয়ে যান, আর বিজেপি মিডিয়া সেলে পোস্টও আমরা করে দিচ্ছি, নিন। এই 100, 206, 100 প্রশ্ন করলে কালীগঞ্জ বিধানসভাতে দেখা যাচ্ছে হাজার নাম কাটা, 6000 নাম কাটা পড়েছে, 6000 নাম কাটা। 3500 ডেথ ছিল। তাহলে গোটা রাজ্যে মোট আনুমানিক কত এরকম ফেক ভোটার রয়েছে বলে অনুমান আপনাদের? না না, কাগজে যা আসছে বিহারে যদি 52 লাখ হয়, তো এইখানে তো তার ডবল হবে, 1 কোটির বেশি হওয়া উচিত, 1,25,00,000 বলেছি। আমি আপনাকে বলে দিই, সংখ্যা টংখ্যা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে, এসআইআর কখন করবে, কিভাবে করবে তারা। কিন্তু আপনাকে বলি, এই ইন্টেন্সিভ রিভিশন এটা তো নট নিউ। লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি এই যে দুটো অ্যাসেম্বলির আমি দিলাম, এই দুটো জেরক্সকপি দেবে না, অন্যগুলো দেবে না, এই যে দিলাম আমি, আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই, এই নাম ভোটার তালিকায় থাকা উচিত, হ্যাঁ কি না? আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখাতুক। আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুক, কোনো ফায়দা হবে না। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। কন্টিনিউয়াস চলবে, প্রত্যেক দিন হবে। এবং আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, এই দুজন ইআরও যারা ডিএমডিসি, যারা প্রমোটি ডাব্লিউবিসিএস, যারা এসডিও র্যাঙ্কের নয়, তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক। কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি, তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আগেও সরকার পরেও সরকার, আগেও সরকার পরেও সরকার, সেটা তো ঘটনা। কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন। ফাইনালি আরেকটা বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি, স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে, ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি, গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব, তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন, স্বাধীনতা আন্দোলনের এই পুণ্যভূমি বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি,
আমরা লজ্জিত হয়েছি। মূলত মুসলিমদের ভোটে জেতা শ্রীরামপুরের এমপি, তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনিই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন। মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো। খুব লজ্জা লাগে, কৃষ্ণনগরের রানীমা, কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদিয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন 1947 সালে। তাই নদিয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয় না, 17ই আগস্ট পালিত হয়। লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য, সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে, খুন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ, জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায়, তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে, আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। যদিও মোল্লা ইউনুস যা, খালা মমতাও তা, এটা সবাই জানে। আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন। তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন। পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন, ভারতের জাতীয় পতাকা, ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে এদেরকে স্বাগত জানান। এদের এখনো দেশপ্রেমের পাঠ পড়ার দরকার আছে বলে আমরা মনে করি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, আপনি তার প্রেক্ষিতে গণেশ কুমারকেও একটা চিঠি দিয়েছেন যে কগনিজেন্স নেওয়ার জন্য, ওটা বিষয়টাই সুমোটো করার জন্য আপনি বলেছেন। বলবো না, সরাসরি থ্রেট করছে তো, সরাসরি থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে, এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক,
সাংবাদিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন, আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি, এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন, এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মেল করে বলেছি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। একই বাড়িতে ভোটার যদি না পায় 4 বার যাওয়া হবে এবং তালিকা থেকে নাম্বার দেওয়ার পর 1 মাস সময় দেওয়া হবে, নির্বাচন কমিশন বলেছে। কিন্তু তারপরেও এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী এত মিথ্যাচার কেন? এ তো মিথ্যাচার, তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি উনার বিরোধী রাজনৈতিকভাবে, কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস, সে তো দিল্লিতে থাকে। তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা, গরিমা, উচ্চতাটাকে, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেটাকে কোথায় তিনি নামালেন। এবং এখনো অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইথড্র করেননি। পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইথড্র করে নিয়ে ভুল স্বীকার করেছে, মুখ্যমন্ত্রীকেও করতে হবে, একটু পরেই এফআইআর হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে। প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএসে আলাদা কোনো প্রভিশন নেই। তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন। একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কি করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে। সারের দাম জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সে প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন, মানুষ দেখেছে। এখনো যা করছেন ইউটিউবার, পোর্টাল, ইলেকট্রনিক্স চ্যানেল, আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য। অনুব্রত মণ্ডলের অডিও দেখিয়েছেন কেন, তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন, কেস খেয়েছেন। মাঝে মাঝেই ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে 4 দিন 5 দিন দেখতে পাওয়া যায় না। আমরা যখন খোঁজ নিই বলছে হাবড়া থানা থেকে কেস হয়েছে, হাইকোর্টে ফাইল করেছি, প্রোটেকশনের অপেক্ষায় আছি, প্রোটেকশন পেলে বেরোবো। এই তো অবস্থা পশ্চিমবাংলার। What is your take on Delhi's police press conference where he said that the entire thing is baseless? Now, our demand is very simple. First of all, we the Bengal people are very, very astonished that chief of the state, administrative chief, as well as the senior politician, she posted this false, fabricated and malified post, not verified post. Already Delhi police stated everything. We want Delhi police should start FIR and take action against her. दादा, कल आपने ट्वीट भी किया था कि 70,000 फॉर्म 6 जो है वो बॉर्डरिंग जिलों में से जो उसका आंकड़ा मिल गया मेरा पास। इलेक्शन कमीशन अभी ममता बनर्जी के डर में काम नहीं कर रहा है। इलेक्शन पर कमीशन इज वो हम लोग का पूरा हम लोग का भी निगरानी है। मैं बता रहा हूं आपको, पूरा आंकड़ा मेरा पास है। ये टोटल जो फॉर्म रिसीव हुआ है
उसमें एक्सेप्ट हुआ है 1351 और अब तक हियरिंग का बाद रिजेक्ट हो गया है 17,697। ये पूरा जितना भी हुआ था इसमें 1351 एक्सेप्ट हुआ है और रिजेक्ट हुआ हो गया है अप्रोक्स 18,000। बांग्लादेश बॉर्डरिंग डिस्ट्रिक्ट से ज्यादातर ये जो डोमिसाइल सर्टिफिकेट अभी इशू कर रहा है इसको कोई फायदा होने वाला नहीं है। रिसेंट डोमिसाइल सर्टिफिकेट ये नहीं चलेगा, हम लोग बता दिया। इलेक्शन कमीशन भी बहुत कंप्लेन का बाद बहुत सख्त कार्रवाई उठाया और मैं डिमांड किया जितना भी हियरिंग होगा वो कैमरा के सामने होना चाहिए। अभी तो कैमरा में धांधली करना कालीगंज से बंद हो गया। पिछले चुनाव में 21 और 24 में किस तरीके से धांधली किया कैमरा में, वेट कीजिए, एक हफ्ता बाद मैं फिर पत्रकार सम्मेलन करूंगा। हर फेज में 5,000 कैमरा 4 घंटा बंद करके किया है। सुबह 2 hours 8 to 10 AM एंड आफ्टर दैट 4 PM to 6 PM। हर चरण में 5,000 कैमरा नॉन फंक्शनिंग। उसका एजेंसी सोदपुर का था, आईपैक और आरिजाफ्ताब टीएमसी मिल के किया है, सब है। उसके खिलाफ शोकॉज हुआ था, जो एजेंसी ब्लैक लिस्टेड हुआ वो कोर्ट में गया था, जस्टिस अमृता सिन्हा का बेंच में, रिजेक्ट हुआ। उसका बाद अभी डिवीजन बेंच में पेंडिंग है। ये सब खुलासा हो जाएगा, दूध का दूध पानी हो जाएगा। किस तरीके से ममता बनर्जी लास्ट चुनाव में धांधली किया है कैमरा बंद करके, वो खुलासा हो जाएगा, कुछ दिन का अंदर हो जाएगा, सामने आ जाएगा बंगाल में क्या चल रहा है। दादा काठी एमपी आज एफआईआर भी कर रहे हैं, आपने कहा मुख्यमंत्री। मेरा साथ बात हुआ, कंटाई एमपी सौमेंदु अधिकारी यू विल लॉज एफआईआर, स्पेसिफिक एफआईआर ও এগেন্স্ট মমতা ব্যানার্জি। শুভেন্দু দাস দুটো স্পেসিফিক প্রশ্ন আছে, দুটো স্পেসিফিক প্রশ্ন। একটা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিএলওদের নিয়ে একটা বৈঠক করলেন, মিটিং করলেন, তারপরে উনি বললেন যে এসআইআর জন্য আমরা প্রস্তুত। তারপরেও লাগাতার বলে দেওয়া হচ্ছে যে বাঙালিদের নাম বাদ দেওয়া হবে বলে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং একটা ভাইরাল পোস্ট করা হলো বিভিন্ন ইন্টেলেকচুয়াল। প্রত্যেকটা তো মিথ্যে কথা, ওগুলো ইন্টেলেকচুয়াল নয়। ওই লোকগুলো আগে ছিল বুদ্ধিজীবী, এখন ওদের নাম হয়েছে ভাতাজীবী। এই লোকগুলোকে রামপুরহাটের বকটুই থেকে, অভয়া ইস্যু থেকে, কসবা ল কলেজ কোনোদিন আপনি এদেরকে পাবেন না। পলিটিক্যালি ছেড়ে দেন, এগুলো তো নন পলিটিক্যাল, এগুলো তো সামাজিক ক্ষয়। এটা মর্মান্তিক, বেদনাদায়ক যে সমস্ত কন্যা, নারী, দিদি, বোন ঘটিত ঘটনা ঘটছে বাংলায়। এখানে আপনি এদের পাবেন না। আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য। প্রেস ক্লাবে, যেটা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে, সেখানে আপনি পাবেন, এসব অন্যায়ের জন্য আপনি পাবেন না। না, আমার যেটা স্পেসিফিক ছিল সেটা হচ্ছে আপনাকে পরিষ্কার ভাবে বলি, তৃণমূল কংগ্রেসের পার্থ রায় থেকে মমতা ব্যানার্জি গত 5-7 দিনে যা যা করেছে, পোস্ট, ছবি দিয়ে, ভিডিও দিয়ে, সব মিথ্যা প্রমাণ হয়েছে। কনসার্নিং স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশ এবং ওনারা নিজেরাও তুলতে বাধ্য হয়েছেন এবং মমতা ব্যানার্জিও কিছুক্ষণের মধ্যে তুলবেন, আমি আপনাকে বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকআউট কিভাবে করবেন যে আমি তো জানতাম না, ওই বাপি খান, ওই রামপুরহাটের ছেলে, এই কথা বলবেন। এটাতে আবারও বলি, এর সঙ্গে বাঙালি, বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। আমরা তো 14 বছরের উনার কাজের খতিয়ান দেখতে চাই। 200 সংসদ কাজ হয়ে গেছে, ভর্তি কাজ হয়ে গেছে,
যা রাস্তাঘাটের ছবি আপনারা দেখাচ্ছেন, যেভাবে খাটিয়াতে তুলে রাস্তা দিয়ে বর্ষাকালে মুমূর্ষ রোগীদের নিয়ে যাচ্ছে, কালকেই তো পটাশপুরে একজন খাটিয়া থেকে অ্যাম্বুলেন্সে আনার আগেই মারা গেল। অতএব উনি এগুলো করছেন না। আমরা তো টিভিতে কল্যাণ ব্যানার্জির ভাষণ শুনলাম বাংলাতে, আমরা ইউসুফ পাঠান কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আছি, কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আমরা উই আর ওয়েটিং। আমরা রাজ্যসভায় সিঁদুর অপারেশন আলোচনার সময় সাকেত গোখলের বাংলায় ভাষণ শুনতে চাই, আমরা দেখতে চাই। বেঙ্গলি স্পিকিং পিপুল আর ওয়েটিং, যে ইউসুফ পাঠান বাংলায় বক্তৃতা করছেন, এটাতে কখন দেখবো আমরা? এসআইআর নিয়ে যেরকম একদিকে আতঙ্ক তৈরি করা হচ্ছে, আপনি এলওপি সাধারণ মানুষকে কি আপনি কিছু আবেদন করবেন? এসআইআর নিয়ে আতঙ্কের কি কোনো প্রয়োজন আছে? পরিষ্কার কথা বলে দিচ্ছি, যাদের নাম বাদ যাবে, আবার রিপিট করছি, এটা আমার থার্ড টাইম হলো এই প্রেস কনফারেন্সে, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ডবল এন্ট্রি, ডেথ ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, বাকিদের কোনো চিন্তার কারণ নেই। ইন কোশ্চেন অফ ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখস অফ হিন্দু, তাদের জন্য নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ করে দিয়েছেন 19 সালে। সিএ চালু হয়ে গেছে 6 মার্চ। বড় উদাহরণ বিটান অধিকারী স্ত্রী, একজন বাংলাদেশি শরণার্থী, যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না, শরণার্থী বলা হয়, তারা নিশ্চিন্তে থাকুন, নিজের কাজ করুন, বাড়ির কাজ করুন, ছেলে মেয়েদের পড়াশোনা করুন, ধর্মকর্ম সামাজিক কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একজনেরও যদি কিছু হয়, আমার মেল আইডি দেওয়া আছে, আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি। আপনাদের একজনেরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব 2,33,27,000 লোককে রিপ্রেজেন্ট করা ভারতীয় জনতা পার্টির নমিনেটেড লিডার অব অপোজিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিএ লাগু করতে দেব না। বনগাঁতে একটা বিজেপির পক্ষ থেকে সেই শিবির করা হয়েছে, সেই শিবিরে খুব ভালো রেসপন্স এবং মানুষ স্বস্তিতে, 54,000 অ্যাপ্লিকেশন। সেটা একটুখানি যদি আপনি বলেন। একদম নিশ্চিন্ত থাকুন, এটা অনেকদিন ধরে অনারেবল এইচএম বলেছেন। আর কোথায় কোথায় এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিছুদিন আগেই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্টির কর্মসূচিতে ছিলেন, সেদিন শান্তনু ঠাকুরের নাম ধরে ভাই শান্তনু নে বলা হয় বলেই উনি বলেছেন যে আপনারা সিএতে সবাই অ্যাপ্লাই করুন, সিএতে অ্যাপ্লাই করলে নিশ্চিন্ত থাকবেন এবং ভারত সরকার আপনাদেরকে প্রোটেকশন দেবে, আপনারা শরণার্থী। পরিষ্কার বলেছেন, দেশের সবচেয়ে অন্যতম শক্তিশালী মন্ত্রী নেতা বলে গেছেন। এটা আমরা কি আছে, আমরা তো খুব গ্রাউন্ড লেভেলের একজন ছোট কার্যকর্তা। বিজেপি আর কোথাও করবে? না না, সে বিজেপির তো উদ্বাস্তু সেল আর ওয়ার্কিং, এটা বিজেপির কাজ শুধু নয়, সকলের কাজ। বিজেপি উদ্বাস্তু সেল এবং আমাদের যারা কনসার্নিং এমপি এমএলএ আছেন, তারা অলরেডি কাজ করছেন। আমাকে অন্য কাজে যেতে হবে। দাঁড়া ভাই, বাংলা আর দেবো না, হয়ে গেছে। ले रहा हूँ। इसको प्लांट में कहा था कि जो अबंगाली है, जो नॉन बंगाली है, उनको अब काम वो भाषण छोड़ दीजिए, एक भी भारतीय उसको टच करने दीजिए। कल ममता की टेंटेड भतीजा एयरपोर्ट का गेट में भी बता दिया, जो हिंदी स्पीकिंग है उसको खिलाफ, उसको हम लोग तो कुछ नहीं कर रहा हूं, कर सकता हूं। अनुव्रत मंडल को फिर से पुराने जगह पर बहाल किया गया, क्या कहेंगे? ओ गुंडा रेपिस्ट को प्रमोशन मिलना ही चाहिए। ये पार्टी गुंडा, भ्रष्टाचारी, रेपिस्ट और तुष्टिकरण जो करेगी उनको ही प्रमोशन देगा। ये नया बात नहीं है। आप देख लिया ना, इसको पानीहाटी का चेयरमैन किसको बनाया, जिन्होंने डॉक्टर बहन को तुरंत क्रीमेशन करने का काम किया, उनको प्राइज पोस्टिंग मिल गया, इसलिए अनुव्रत को भी मिल गया। क्या 2026 का चुनाव को मद्देनजर रखते हुए अनुव्रत को फिर से बहाल किया गया? ये तो एक ही है, वो वहां रिगिंग करता है, चोरी करता है, अच्छा परिणाम करता है और रुपया उठा के ममता बनर्जी को भेजता है।
75-25 रेशियो तो चलता है भाई, बहुत हो गया, ये तो इंटरव्यू हो रहा है। एनर्जी लगातार कह रही है, कल भी कही है, जो बीएलओ है पश्चिम बंगाल सरकार के, वो याद रखिए वो पहले सरकारी कर्मचारी है, उसके बाद इलेक्शन कमीशन के लिए काम कर रहे हैं। देखिए, मैं इस मुद्दे के ऊपर आज सुबह ही गणेश कुमार जी को मेरा एक सैंडल आप थोड़ा चेक कर लीजिए, उसमें मैं बता दिया इलेक्शन कमीशन का अपॉइंटमेंट हुआ आदमी को ममता बनर्जी एडमिनिस्ट्रेटिव चीफ and a powerful political person. She is threatening directly, डरा रहा है। इसमें इलेक्शन कमीशन को अपने अपॉइंटेड बूथ लेवल ऑफिसर को प्रोटेक्शन देने के लिए कानूनी तरीके से कार्रवाई करना चाहिए, नहीं तो बंगाल में सीबीआई, ईडी, इनकम टैक्स, आईटी, सेंट्रल गवर्नमेंट का मिनिस्टर, गवर्नर, असेंबली के अंदर अपोजिशन का एमएलए, सब लोग के ऊपर फिजिकली टॉर्चर हो रहा है, हुआ है पिछले कुछ साल में। इसमें बीएलओ को काम करने का जो एनवायरमेंट मिलना चाहिए नहीं मिलेगा, और बीएलओ लोग जब जाएगा इसको फिजिकली असेंट भी कर सकता है। शाहजहां का गुंडा लोग ने ईडी के ऊपर किया है, इस बार बीएलओ के ऊपर करेगा। इसलिए अभी तुरंत इलेक्शन कमीशन के पास बाबा साहेब आंबेडकर जी का जो कॉन्स्टिट्यूशन है उसमें पूरा पावर है। आपने आर्टिकल 324 से 329 थोड़ा पढ़ लीजिए, ममता बनर्जी को याद करा दीजिए। इसमें इलेक्टोरल रोल से लेकर काउंटिंग ओवर करके गेजेट नोटिफिकेशन तक पूरा पावर, फुल पावर देश की संविधान इलेक्शन कमीशन को दिया है, और वो बीएलओ को थ्रेटनिंग कर रहा है, इलेक्शन कमीशन का कॉन्स्टिट्यूशनल पावर को चैलेंज कर रहा है। इसके ऊपर कार्रवाई नहीं होगा तो ये जो इलेक्शन आपका वोटर लिस्ट इंटेंसिव रिवीजन का सवाल उठ रहा है, कब करेगा, कैसे करेगा। अब तक ऑफिशियल नोटिफिकेशन इन क्वेश्चन ऑफ बंगाल नहीं हुआ है, बिहार में हुआ है। इलेक्शन कमीशन करेगा तो बंगाल का लॉ एंड ऑर्डर सिचुएशन भी खराब हो सकता है। ममता बनर्जी सी इज इंस्टिगेटिंग हर हुलिगन राउडी कैडर्स against the election commission. BLO is the part of this process. ये बहुत खतरनाक कोशिश है, इसको अंकुश लगाने के लिए अभी से इलेक्शन कमीशन को विद इन कॉन्स्टिट्यूशन, विद इन बीएनएस, भारतीय न्याय संहिता, कार्रवाई होना जरूर चाहिए। और एक सवाल है ओबीसी को लेकर, পশ্চিমবঙ্গ পার্টি হতে চাইলো এসআইআর মামলা, ओबीसी को लेकर सुप्रीम कोर्ट जो किया वो फाइनल नहीं है। सुप्रीम कोर्ट का जो जजमेंट आया वो पूरा टेम्पोररी जजमेंट है। वो क्या बताया कि कलकत्ता हाईकोर्ट को पूरा सुनवाई 6 से 8 हफ्ते के बीच करके इसको कंक्लूड कर देना चाहिए। इसमें कोई उल्टा सीधा कुछ नहीं है, वेलकम करना चाहिए। बाकी तो फाइनल हियरिंग जो होगा, ये जो सर्वे किया बता रहा है, ये सर्वे किस आधार पर किया, 1.5 महीने में पूरा सर्वे, करोड़ ऑफ पीपल का सर्वे कंप्लीट कर दिया। डॉक्यूमेंट तो उनको भेजना पड़ेगा। वो तो सुप्रीम कोर्ट में वेस्ट बंगाल ओबीसी कमीशन ने डॉक्यूमेंट तो सबमिट नहीं किया, सफिशिएंट डॉक्यूमेंट सबमिट नहीं किया, इसलिए कोर्ट कलकत्ता हाई कोर्ट करेगा, उसमें कोई दिक्कत नहीं। लेकिन एक बात कान खुल के ओबीसी हिंदू जनता सुन लीजिए, ममता बनर्जी जो कर रहा है वो हार जीत के सवाल नहीं है। वो मुसलमान लोग को गैर कानूनी तरीके से ओबीसी बनाना चाहता है। ये हिंदू विरोधी सरकार है। यहां बीजेपी को आप लाइए, जिसको जिसको ओबीसी मिलना चाहिए, वो हिंदू हो सकता है, मुसलमान हो सकता है, वो जो नेशनल लिस्ट है उसको ही मिलेगा।
ये जो 76 मुसलमान कम्युनिटी को घुसाने का कोशिश कर रहा है, इसको रोकने का काम कोई कोर्ट नहीं करेगा, भाजपा सरकार ही करेगा। इसलिए 8 महीना बाद ममता बनर्जी को सब हिंदू ओबीसी जनता दूसरे जनता का साथ मिलके उखाड़ फेंकना का काम डेमोक्रेटिक तरीके से करना ही इसका फाइनल एंड कंक्लूडिंग सॉल्यूशन है। সুপ্রিম কোর্টে ডেভেলপমেন্ট হয়েছে আজকে একটা সুপ্রিম কোর্টে ডেভেলপমেন্ট হচ্ছে এসআইআর এ পার্টি হতে চাইলো রাজ্য সরকার কপিল সিবাল এসআইআর এ পার্টি হতে চাইলো একটুখানি যদি মাইকে বলে এখন বলুন। আজকে সকালে হলো আমি এই প্রসঙ্গে একটা কথাই বলবো, মুখ্যমন্ত্রী এসআইআর বলে করুন, তার সরকার পার্টি হতে, তিনি এখানে সভাতে এনআরসি করছেন। মুখ্যমন্ত্রীকে আবার বলবো, আপনি গুজব ছড়াচ্ছেন, আপনি গুজব ছড়িয়ে 19 সালে হাজারদুয়ারি পুড়িয়েছেন, আপনি 19 সালে শামসিতে রেল লাইন উপড়েছিলেন, বেলডাঙ্গা রেজিনগরে স্টেশন পুড়িয়েছিলেন, আপনি আপনার উস্কানিতে 37টা বাস জ্বলেছিল সাঁতরাগাছিতে, আপনি সিএএ কে এনআরসি বলে বাংলাকে আগুন লাগিয়ে দিয়েছিলেন, একটা পুরো ট্রেন জ্বলে গেছিল হাজারদুয়ারিতে। আমি মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বলবো, সুপ্রিম কোর্টে এসআইআর এ পার্টি হতে চেয়েছেন, দ্যাটস ইওর ওন বিজনেস, কিন্তু দয়া করে এসআইআর বলুন, এনআরসি বলবেন না। আপনি 19 সালেও সিএএ কে এনআরসি বলে অনেক ক্ষতি করেছেন, বাংলার অনেক মানুষের ক্ষতি করেছেন, দয়া করে এই কাজটা করবেন না।